মেদিনীপুর শহর নিবাসী ব্রাহ্মণ, দাবিহীন, উচ্চপদস্থ সরকারি চাকুরে পাত্রের জন্য অত্যন্ত সুশ্রী, সুন্দরী, এমএ পাস, গৃহকর্ম নিপুণা, ঘরোয়া, অনূর্ধ্ব ২৩ বছর যে কোনো উচ্চবর্ণের পাত্রী কাম্য। কনভেন্ট শিক্ষিতা পাত্রী অগ্রগণ্য। চাকুরিরতা চলিবে না। যোগাযোগ করুন সোম থেকে বুধ রাত্রি ৯টা থেকে ১০টা পর্যন্ত এই নম্বরে 99333981 এবং 97586413। সংবাদপত্রে বিজ্ঞাপন দেখে শেষ পর্যন্ত ফোনটা করেই ফেললেন ধীমানবাবু। সরকারি অফিসের ক্লার্ক ধীমান সরকারের ৩ মেয়ে। নিজের চাকরির আর ১ বছর অবশিষ্ট আছে, তাই চাকরি থাকতে থাকতে অন্ততপক্ষে বড় মেয়ে বিদিশার বিয়ে দিয়ে দিতে চান তিনি। তার বড় মেয়ে বিদিশা ইংরেজিতে অনার্স করে এখন ওপেন ইউনিভার্সিটিতে এমএতে ভর্তি হয়েছে। দেখতে যদিও খুব সুন্দরী, কিন্তু পড়াশোনায় অত্যন্ত মাঝারি মানের। বয়সও প্রায় ২১ বছর। তাই কন্যাদায়গ্রস্ত পিতার মতো সুপাত্রের সন্ধানে আছেন তিনি। পূর্বের যোগাযোগের সূত্রে বিদিশাকে একদিন দেখতে আসে এই উচ্চপদস্থ সরকারি চাকুরে পাত্র সবুজ ও তার পরিবারের লোকজন। বেশ কয়েকবার যাতায়াতের পর এখানেই সম্বন্ধ পাকা হয়ে যায় বিদিশার। বিবাহ পূর্ববর্তী কথোপকথনে সবুজ বিদিশা দুজনের দুজনকে বেশ পছন্দ হয়ে যায়। ধীমানবাবু ও মীরা দেবী মেয়ের ভাগ্যে ভীষণ খুশি, এমন দাবিহীন ভালো পাত্র ও অমায়িক ভদ্র পরিবার পাওয়ার জন্য। ফাল্গুনের এক সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় শুভ বিবাহ সুসম্পন্ন হয়ে যায় বিদিশার। লাল বেনারসি পরে, এক মাথা লাল সিন্দুর পরে, স্বামীর পিছনে পিছনে দুধে আলতায় পা ফেলে মেদিনীপুর শহরের বুকে সবুজদের বিশাল বাড়িতে ঢোকে বিদিশা। এক গা গয়না পরে শাশুড়ি মা বরণ করে ঘরে তোলে থাকে। নতুন বউ দেখে আত্মীয় স্বজন সকলের মধ্যে প্রশংসার ঝড় বয়ে যায়। অত্যন্ত ফর্সা, এক মাথা কালো কোঁকড়ানো চুল, টানা টানা কাজল কালো চোখ, মানানসই অলঙ্কার, বিদিশাকে যেন সত্যিই সিনেমার কোনো নায়িকা লাগছিল। উপস্থিত সবাই প্রশংসা করে, না, একখানা বউ হয়েছে সবুজের, ঠিক যেন লক্ষ্মী প্রতিমা। আবিরের বউ এই মেয়ের পায়ের ধুলোর যোগ্য নয়। ইস, লক্ষ্মী প্রতিমার পাশে যেন মা কালী। সবুজের জ্যাঠতুতো দাদা আবির ১ বছর আগেই নিজের প্রেমিকা শ্যামাঙ্গীকে বিয়ে করে এ বাড়িতে এনেছে। গাত্রবর্ণের সঙ্গে মিল করেই ঠাকুমা নাতনির নাম রেখেছিল শ্যামাঙ্গী। চাকুরিরতা শ্যামাঙ্গীকে একদমই মেনে নিতে পারেনি এই ব্যানার্জি পরিবারের মহিলারা। ব্যানার্জি পরিবারের ছেলে মেয়ে বউরা সকলেই দুধে আলতায় গোলা। সেই পরিবারের শ্যামাঙ্গী একেবারেই বেমানান, তাই তাকে খোঁচা দিয়ে আত্মীয়রা মা কালীর তুলনাটা টানে। নিজের বড়জা বিভার শুকনো মুখের দিকে তাকিয়ে গর্বিত ভঙ্গিতে সবুজের মা প্রমীলা বলে, আমার সবুজ তো ছোট থেকেই ভীষণ মাতৃভক্ত, আমার অনুমতি ছাড়া কোনো কাজই করে না। তাই তো আমি নিজে দেখে শুনে ছেলের জন্য লক্ষ্মী প্রতিমার মতো বউ এনেছি। আর ওসব বাইরে রোদে ড্যাং ড্যাং করে ঘুরে চাকরি করা মেয়ে আমার পছন্দ নয়। ছেলে আমার বাড়ি ফিরে যদি বউয়ের চাঁদপানা মুখ দেখতে না পেল, একটু সেবা যত্ন না পেল, তাহলে আর বাছার বিয়ে দেওয়া কেন? ইঙ্গিতটা ভীষণ স্পষ্ট। অপমানে মুখটা কালো হয়ে যায় বিভার। একে নিজে কালো বৌমা নিয়ে বিষের জ্বালায় জ্বলছে, তারপর ছোট জায়ের ঠেস দেওয়া কথাবার্তা আর সহ্য হয় না তার। চুপচাপ ওখান থেকে সরে নিজের ঘরে ঢুকে যায়। নিজের পেটের ছেলে আবিরকে গালিগালাজ করে। ছেলে তো নয়, শত্রু হয়েছে একটা। কোথা থেকে একটা লম্বা শ্যামলা মেয়েকে রেজিস্ট্রি করে বিয়ে করে ঘরে তুলল। উনি নাকি আবার উচ্চ শিক্ষিতা, টাউন লাইব্রেরিতে চাকরি করেন। প্রতিদিন খেয়ে দেয়ে স্কুটি চালিয়ে চাকরি করতে যান। দেখলেই হাড় পিত্তি জ্বলে যায়। এ বাড়ির কোনো মেয়ে বৌমা কেউ কখনো চাকরি করেনি। এত বড় পরিবার, নিজেদের বিশাল ব্যবসা, প্রতি বছর ধুমধাম করে কোজাগরি লক্ষ্মী পুজো হয়, সেখানে কি অলক্ষণ? সবুজের মতো আবির যদি আমার কথার বাধ্য হতো, তাহলে আজ আমিও ধুমধাম করে এমন সুন্দর লক্ষ্মী প্রতিমাকে বৌমা করে ঘরে আনতাম।
কিন্তু সে হবার নয়। ইচ্ছে করে এই শ্যামাঙ্গীকে ঘাড় ধরে বাড়ির বাইরে বের করে দিই, কিন্তু আবিরের বাবার জন্য বেশি কিছু করতে পারি না। ছেলে আর ছেলের বউ লোকটার প্রাণ, আবার ডাকে শ্যামা মা। বলি, ওই কালো মেয়েটার মধ্যে কি গুণ খুঁজে পেয়েছে কে জানে। বাপ ছেলে দুজনেই মজে আছে। আমার তো ওটাকে দেখলে গা পিত্তি জ্বলে যায়। এমন মিশমিশে কালো, ছি! বিয়ের পর নতুন পরিবারের আদরে আহ্লাদে কেটে যায় বিদিশার দিন। 1 মাস পর থেকেই টুকটাক ছন্দপতন। শাশুড়ি বৌমাকে নিজের মনের মতো বানাতে উঠে পড়ে লাগে, আর বিদিশাও নতুন সংসারকে দ্রুত আপন করে নিতে চায়। কিন্তু প্রতি পদে পদে তাল কেটে যায়। সবুজ চিৎকার করে, শার্টটা কেমনভাবে ইস্ত্রি করেছ দিশা, একদম মায়ের মতো হয়নি। বিদিশার মুখটা কালো হয়ে গেলে বউকে কোলের কাছে টেনে নরম স্বরে বলে, আহা, রাগের কি হলো? জানো না ঠিক আছে, মায়ের কাছে শিখে নিও। বিদিশা মাথা নাড়ে। সকালে সবুজের পছন্দমতো জলখাবার শাশুড়ির কাছে শিখে শিখে বানায়। খেতে খেতে সবুজ বলে, ভালো হয়েছে দিশা, তবে মায়ের মতো হয়নি। বিদিশার মুখ অন্ধকার। বিয়ের 5 মাস পর থেকেই সবুজের কাছে সব সময় শুধু শাশুড়ির সঙ্গে তার তুলনা শুনছে বিদিশা। তুমি মায়ের মতো ঘর গোছাতে পারো না, বিছানার চাদরটা টান টান করে পাতা নেই কেন? সারাদিন কি করো? জানালায় ধুলো জমেছে দেখতে পাও না? ইস, টেবিল ল্যাম্পটা কতদিন মোছনি। সঞ্চয়িতাটা বিছানায় কেন পড়ে থাকবে? বুকশেলফে নেই কেন? আলমারিটা প্রতিদিন ঠিকমতো গোছাতে পারো না? তোমার কোনো বোধ নেই। আমার মায়ের মতো কোন কাজটা পারো তুমি? তারপর গলা তোলে, মা, ও মা, এ কেমন ঘরোয়া মেয়েকে আমার গলায় বেঁধে দিলে? একটা জিনিসও ঠিকঠাক জায়গায় রাখে না। তুমি বলে দাওনি, বুঝিয়ে দাওনি? ঘরদোর, বিছানা সব আমি টিপটপ রাখতে পছন্দ করি, আগোছালো ভালো লাগে না। এসব দেখলে আমার গা জ্বলে যায়। তুমি দিশাকে ভালোভাবে এসব শিখিয়ে পড়িয়ে দিও। শাশুড়ি ঝংকার তোলে, দিশা, নিজের স্বামীর পছন্দমতো সব কিছু করার চেষ্টা করো। আমার ছেলেটাকে ভালো রাখার দায়িত্ব এখন থেকে তোমার, বুঝলে কিছু? নিজেকে ভুলে সংসার সামলাতে মন দেয় বিদিশা। ইউটিউব দেখে নতুন একটা রান্না করে বরকে সারপ্রাইজ দেওয়ার জন্য টিফিনে খাবারটা ভরে দেয়। সন্ধেতে বাড়ি ফিরে সবুজের সে কি রাগ! মা, ও মা, দেখে যাও, টিফিনে দিশা কী সব স্টাইলে চিলি চাউমিন বানিয়ে দিয়েছে। আমি কি এসব খাই? আজ আমার সারা দিন খাওয়াই হলো না, তুমি দেখনি কেন? বিদিশা নির্বাক। ছেলের সারাদিন খাওয়া হয়নি বাক্যটি শুনেই বিদিশার শাশুড়ির মাথা জ্বলে গেছে। খেকিয়ে ওঠে সে, এই মেয়ের রূপ দেখেই আমরা মজে গেলাম রে। এর মধ্যে গুণের কোনো ছিটে ফোটাও নেই। এ মেয়ে না পারে রান্না করতে, না পারে ঘর গোছাতে, না পারে সংসারের কাজ ঠিকমতো করতে, না পারে স্বামীর মন জুগিয়ে চলতে। এই মেয়ের সঙ্গে সারা জীবন তুই কিভাবে থাকবি বাবা কে জানে। বিদিশার চোখে বর্ষা নামে। ভোর থেকে উঠে শুধুমাত্র স্বামীর মন জুগিয়ে চলতে তার প্রাণ ওষ্ঠাগত হয়ে যায়। সবুজের সকালে চা থেকে রাত্রের খাবার খাওয়া পর্যন্ত ভয়ে সিটিয়ে থাকে বিদিশা। তার খাবারের একটা না একটা খুঁত বার করবেই করবে সে। বিয়ের 1 বছরের মধ্যেই সবুজ তার মাথায় গেঁথে দিয়েছে, আমার মায়ের সব কিছু ভালো, তোমার সব কিছু খারাপ, সব কাজ খুঁটতে ভর্তি। বিয়ের আগে বিদিশাও জানত না তার মধ্যে এত খুঁত আছে। মা বাবা তো কখনো দেখিয়ে দেয়নি, যেটা এখন প্রতি পদে পদে সবুজ দেখিয়ে দেয়, বুঝিয়ে দেয়। নিজের আত্মবিশ্বাস একেবারে তলানিতে এসে ঠেকে বিদিশার। তার উপর আছে প্রত্যেকটি মধ্যবিত্ত বাড়ির মা বাবার অত্যন্ত সৎ পরামর্শ। বিয়ে মানে নতুন জীবন, নতুন সংসার, একটু মানিয়ে গুছিয়ে নে মা। সবুজ তোর তো কোনো অভাব অভিযোগ রাখে না, প্রয়োজনীয় সব জিনিসপত্র কিনে দেয়, হাতে টাকা পয়সা দেয়, তোকে ভালোবাসে। তাছাড়া ছেলেটার স্বভাব চরিত্র খারাপ নয়, তোকে কখনো অপমান বা মারধর করে না। তাহলে হ্যাঁ, দোষ একটাই, ছেলেটা একটু খুঁতখুঁতে। তা কি করবি? হাতের 5টা আঙুল কি সমান হয়?
তুই একটু মানিয়ে নে আর জামাইয়ের কথা মতো কাজ কর, দেখ সব ঠিক হয়ে যাবে। বাবা মাকে বলতে পারে না বিদিশা, তোমার জামাইয়ের সব ভালো, কিন্তু প্রতি পদে পদে আমার খুঁতগুলো সম্পূর্ণ ওর মতে আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া, এটা যে কতটা অবমাননাকর সেটা কি তোমরা বোঝো? আমার আত্মমর্যাদা, আত্মসম্মানে প্রচণ্ড আঘাত লাগে মা। এটা রোজ কিভাবে মানিয়ে নেব? নিজের সঙ্গে যুদ্ধ করতে করতে আমি যে ক্লান্ত হয়ে পড়েছি। শ্বশুরবাড়িতে বিদিশার একমাত্র বন্ধু শ্যামাঙ্গী। শ্যামাঙ্গীর কথাগুলো ভীষণ ভালো লাগে তার। ওদিকে মানুষ হিসেবেও শ্যামাঙ্গীকে খুব ভালো লাগে। লাইব্রেরিতে চাকরি করে এসেও নিজের ঘরদোর সব সময় সাজিয়ে গুছিয়ে রাখে সে। রাত্রের রান্নাটাও করে। এ বাড়িতে কালো মেয়ের খুঁত ধরার অভ্যাস, বউদের প্রশংসা বারণ। তা সত্ত্বেও সকলেই শ্যামাঙ্গীর রান্না চেটে পুটে খায়। বিদিশার দাদাভাই আবিরকেও ভীষণ ভালো লাগে। একদম শান্ত, ভদ্র, মার্জিত ভদ্রলোক। খাবার প্লেটে যেমনই খাবার দেওয়া হোক না কেন, দাদাভাই অম্লান বদনে খেয়ে নেয়। কখনো কখনো বলে, লাউ চিংড়িটা বেশ ভালো হয়েছে দিশা, আর একটু দাও তো। বিদিশা ভাবে, একই বাড়িতে থেকে দুই ভাইয়ের মধ্যে কি বিস্তর মানসিকতার ফারাক। মাঝে মাঝে এই নিয়ে দুই বউয়ে আলোচনা করে। ক্লান্ত বিদিশা বলে, কিভাবে সব কাজে নিখুঁত হওয়া যায় বলো তো দিদিভাই? আর যে সহ্য করতে পারি না, কিভাবে সবুজের মনের মতো হব? কেমনভাবে নিজেকে তৈরি করলে ও আর আমার খুঁত ধরবে না? তুমি বলে দাও। বিদিশা যে চরম মানসিক কষ্টে আছে তা বুঝতে পারে শ্যামাঙ্গী। হেসে বলে, আমার কথাগুলো ভালোভাবে ভেবে দেখ দিশা। এই বিশ্ব সংসারে নিখুঁত কে? কোন মানুষটার মধ্যে খুঁত নেই? আমাদের প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু খামতি আছে, কিন্তু সেটা বড় বিষয় নয়। সবচেয়ে বড় বিষয় হল মানুষের মনের খুঁতখুঁতানি। এটা এক ধরনের মানসিক রোগ। দেখ, তোদের তুলনায় আমি কালো, এতে আমার নিজের কোনো মাথা ব্যথা নেই। পড়াশোনা করেছি, চাকরি করছি, স্বাধীনভাবে আছি, কিন্তু আমার গায়ের কালো রং নিয়ে পারিপার্শ্বিক লোকজন, আমার শাশুড়ি খুঁত খুঁজে বেড়ায়, মুখ সবসময় বাঁকিয়ে রেখেছে। অথচ দেখ, আমার রান্নাগুলো সব চেটেপুটে খায়, আর আমার শাশুড়ি নিজে রান্নার বিন্দু বিসর্গ জানে না। সারা জীবন নিজের শাশুড়ি আর ছোট জায়ের রান্না খেয়ে এসেছে, তা ওনার এই খুঁত ধরে কে? অপরদিকে দেখ, তুই চাকরি বাকরি করিস না, ওনাদের কথা মতো চাহিদা মতো সুন্দরী, সুশ্রী, ঘরোয়া বউ, তবুও তোর হাজারটা খুঁত বার করছে। সবুজের নিজের খুঁতগুলো কে আঙুল তুলে দেখায়? ছোট থেকে আজও বড় হলো না। বলা ভালো, আমার খুড়শাশুড়ি ছেলেকে বড় হতে দিলেন না, নিজের আঁচলের তলায় বেঁধে রাখলেন। এখন সবুজ মায়ের আঁচল ছেড়ে দিয়ে বউয়ের আঁচল ধরতে চাইছে। কি জানে সে নিজে? নিজের জামাকাপড় গোছাতে জানে? নিজের ঘর গুছিয়ে রাখতে জানে? এক কাপ গরম জল করেছে কখনো? দোকান বাজার করতে জানে? যৌথ পরিবারে সবার ওপর হুকুম করেই এতদিন বেঁচে আছে। আজ তোকে নিয়ে বাইরে 1 মাস ঘর ভাড়া করে থাকতে পারবে? একটা দিনও পারবে না সবুজ। ওর মেরুদণ্ডটাই সোজা নয়, সব কাজেই ম্যাঁ ম্যাঁ। ওর নিজের খুঁতকে ধরে। এখন তুই ঠিক কর, তোর ওই ন্যাকাচণ্ডী বরকে মায়ের আদর দিয়ে আঁচলের তলায় লুকিয়ে রাখবি? ওর কথা মতো নিখুঁত হওয়ার, সেরা সংসারী হওয়ার জন্য মরণপণ চেষ্টা করবি, না নিজেকে শক্তভাবে দাঁড়াবি? তোর বরের তো মেরুদণ্ড নেই, তোর মেরুদণ্ডটা শক্ত হওয়া খুব দরকার, না হলে সংসার করতে পারবি না। মায়ের বাবুকে এবার বড় কর। শ্যামাঙ্গীর হাতটা চেপে ধরে বিদিশা বলে, সত্যি দিদিভাই, চিন্তাভাবনাতে তুমি কত নিখুঁত, কেন তোমার মতো ভাবতে পারি না বলো তো? হেসে শ্যামাঙ্গী বলে, তুইও পারবি, আগে নিজের মনের ভয়টাকে জয় কর। এরপর নিজেকে পাল্টেছে বিদিশা। প্রমীলার লক্ষ্মী প্রতিমার মতো বৌমা মা কালী শ্যামাঙ্গীর কাছ থেকে কিছুটা তেজ ও সাহস ধার নিয়েছে। দিশা, তুমি টিফিনটা না এখনও ঠিকঠাক বানাতে পারলে না, মা কি সুন্দর বানিয়ে দেয়। পরদিন সকালে বিদিশা বলে, ওমা, তোমার ছেলেকে টিফিনটা বানিয়ে দিও তো, তোমার ছেলে তোমার হাতের রান্না খেতে কি ভালোবাসে।
ওকে প্লিজ টিফিনটা করে দিও। তারপর আবার বিকেলে বলে, মা, তোমার ছেলের জামাকাপড়গুলো ইস্ত্রি করে গুছিয়ে রেখো তো, আমি একটু হারমোনিয়ামটা নিয়ে বসছি। এরপর মিষ্টি হেসে কায়দা করে শাশুড়ির ঘাড়ে সব কাজ ফেলে দিয়ে সরে পড়ে সে। প্রমীলা দেবীকে ছেলের হাঁক ডাকে ছুটতেই হয়। এতে মা ছেলের মধ্যে ঝগড়া লেগে গেছে। প্রমীলা ছেলের কানে বউয়ের পিছনে মন্ত্রণা দেয়। ২-৪ বার সবুজ ধমকে বিদিশাকে বলেছে, মায়ের বয়স হয়েছে, আমার কাজগুলো মাকে দিয়ে করাও কেন, তুমি করতে পারো না? বাড়ির সবাই, বিশেষত শ্যামাঙ্গী শুনেই বলেছে, কেন গো, সবুজ দিশার কোনো কাজই তো তোমার পছন্দ নয়, সব কাজেই তো তুমি বউয়ের খুদ ধরো, তাই তোমার রান্নাটা কাকিমাই করুক। কাকিমা এমন কি বুড়ো হয়েছে, নিজের একমাত্র ছেলের কাজগুলো ঠিক করে দেবে। এ বাড়িতে শ্বশুরকে পাশে পেয়েছে বিদিশা। শ্বশুর যা সকলের পরামর্শে নতুন করে গানের ক্লাসে ভর্তি হয়েছে সে। অন্তরঙ্গ মুহূর্তে অবশ্য সবুজের অনুমতি নিয়েছিল। বিদিশার গানটা বেশ ভালোই লাগে সবুজের। এখানে অবশ্য সে কোনো খুঁত খুঁজে পায়নি, তাই সপ্তাহে ২ দিন একজন গুরুজি এসে তাকে গান শিখিয়ে দিয়ে যায়। বছর ৩ বাদে সংসারে বেশ কিছু পরিবর্তন হয়েছে। বিদিশা শ্যামাঙ্গী দুজনেই ২টি কন্যা সন্তানের মা হয়েছে। মেয়ে হবার পর সবুজের খুঁতখুঁতে স্বভাবটা অনেকটা কমেছে। অফিস থেকে এসেই মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে সে। পারিপার্শ্বিক ব্যাপারগুলো আর বেশি খেয়াল রাখে না। তবে ওই যে বলে না, স্বভাব যায় না মরলে। মাঝে মাঝেই বিদিশার এটা ওটা খুঁত খুঁজে জোরে চেঁচিয়ে ওঠে। বিদিশাও এখন সবুজের যোগ্য সহধর্মিণী হয়ে উঠেছে। সেও পাল্টা দেয়, পিঙ্ক শেডের লিপস্টিক আনতে বলেছি, এটা কি এনেছ? হতবম্ব সবুজ তাকিয়ে থাকে। বিদিশা আবার চিৎকার করে, এটা বেবি পিঙ্ক, তাও জানো না বুঝি? আমি ড্যাড পিঙ্ক আনতে বলেছিলাম। কাচুমাচু মুখে সবুজ বলে, তোমার সব কিছুতেই বাড়াবাড়ি দিশা, তুমি তো এমনিতেই সুন্দরী, তবুও সাজগোজের জিনিস নিয়ে তোমার এত খুঁতখুঁতানি কেন বলো তো? মুখ টিপে হাসে শ্যামাঙ্গী, তোমার সুন্দরী বউ সবুজ, সাজগোজ নিখুঁত না হলে চলে? বর্তমানে ২ জা, বিভা আর প্রমীলার ভীষণ ভাব, একে অপরকে ঠেস দিয়ে কথা ছাড়ছে। দুজন আজ একই দাড়িপাল্লার সমান সমান অবস্থানে আছে। দুজনই বর্তমানে ২ নাতনির ঠাকুমা, তাই নাতির হা-হুতাশটা দুজনের সমান। দুজনেই একান্তে বউদের খুঁত ধরে। প্রমীলা বলে, বিদিশা আর শ্যামাঙ্গীর মধ্যে ভাব ভালোবাসাটা দেখেছ দিদি? কি হলো আমার লক্ষ্মী প্রতিমার মতো বউ এনে? নাতির মুখ তো আর দেখাতে পারলি না, প্রথমেই মেয়ে। আমরা দুজনেই এই ব্যানার্জি বংশকে ছেলে উপহার দিয়েছি, কি বলো দিদি? দুঃখ চেপে বিভা বলে, তবে আমি ভগবানকে অশেষ ধন্যবাদ জানাই ছোট, আমার নাতনি বংশের মতো হয়েছে, বাপের গায়ের ফর্সা রং পেয়েছে, মায়ের মতো কালি হয়নি। ওই কালির পেটে ফর্সা মেয়ে ভাবা যায়? মা দুর্গা আমার মুখ রেখেছেন। এদের আলোচনা সব শুনে শ্যামাঙ্গী বিদিশা। দিন চলে যায়, সময় চলে যায়। সংসারে কালো ফর্সা, গুণহীন, গুণবতী, সুশীলা, দস্যি নিয়ে তুলনামূলক আলোচনা চলতেই থাকে। শারীরিক ত্রুটি খুঁত অনেক সময় ঢাকা পড়ে যায়, কিন্তু মানুষের মনের ভেতর মানসিক এই খুঁতখুঁতানি চলতেই থাকে। অপরকে ছোট করে, অপরের খুঁতকে সর্বসমক্ষে তুলে ধরে নিজেকে বড় দেখানো, নিখুঁত দেখানোর প্রচেষ্টা চলছে, চলবেই। ভবিষ্যৎ প্রজন্মকে অনুরোধ, এইসব মানুষের কথাবার্তাকে সযত্নে এড়িয়ে চলুন, আর নিজেকে নিজের মনের মতো, নিজের ব্যক্তিত্ব অনুযায়ী তৈরি করুন। নিজের চেতনার আলোকে নিজেকে পরিপূর্ণ করুন। বন্ধুরা, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর পরবর্তীতে এরকম আরও নতুন নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।